আসসালামু আলাইকুম। ১৭৫৭ সালের ২৩শে জুন পলাশীর প্রান্তরে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজউদ্দৌলার পরাজয় ঘটে। গ্রেট ব্রিটেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার সেনাপতি রবার্ট ক্লাইভ এবং এদেশীয় তাদের কিছু এজেন্টদের পরস্পর ষড়যন্ত্রে পরাজয় বরণ করতে হয় নবাব সিরাজউদ্দৌলা। নবাব সিরাজউদ্দৌলার এই পরাজয়ের পিছনে মূল ভূমিকা আসলে কে রেখেছিল? গ্রেট ব্রিটেন, ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তার সেনাপতি রবার্ট ক্লাইভ, না নবাবের সেনাপতি মীর জাফর আলী খান? হ্যাঁ, নবাবের পরাজয়ের পিছনে যে মুখ্য ভূমিকাটি রেখেছিল সেটা ছিল মীর জাফর আলী খান। এই ইতিহাস তো আপনাদের সবার জানা। এবার আসি ২৪-এর বাংলাদেশে। ২৪-এর বাংলাদেশে কথিত কোটা আন্দোলনের মাধ্যমে একটি মেটিকুলাস ডিজাইনের ফলস্বরূপ বাংলাদেশে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। আওয়ামী লীগ সরকার তথা শেখ হাসিনা সরকারের এই পতনের পিছনে মূল ভূমিকাটি আসলে কার ছিল? কথিত ডিবি স্টেট, ডক্টর মোহাম্মদ ইউনূসের, না শেখ হাসিনারই সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ওয়াকারুজ্জামানের? আমরা গত বছরের ৫ই আগস্ট সেনাপ্রধানের যে ভাষণটি জাতির উদ্দেশ্যে তিনি পাঠ করেছিলেন, সেই ভাষণটি আবার একটু শুনে আসি। আমি সমস্ত দায় দায়িত্ব নিচ্ছি, আপনাদের জানমাল, এবং আপনাদেরকে আমি কথা দিচ্ছি যে আপনারা আশাহত হবেন না। ইনশাল্লাহ আপনাদের যত দাবি আছে সেই দাবিগুলো আমরা পূরণ করব এবং দেশে একটা শান্তি শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসব। আপনারা আমার সাথে সহযোগিতা করেন। দয়া করে আর এই ভাঙচুর, হত্যা, মারামারি, সংঘর্ষ এগুলো থেকে বিরত হন। আমি নিশ্চিত যে আপনারা যদি আমার কথা মতো চলেন, আমাদের সাথে যদি একসাথে যদি কাজ করি আমরা, নিঃসন্দেহে আমরা একটা সুন্দর পরিণতির দিকে আমরা অগ্রসর হতে পারি। আপনারা দয়া করে আমাকে সাহায্য করেন। মারামারি করে এই সংঘাতের মাধ্যমে আমরা আর কিছু অ্যাচিভ করতে পারবো না, আর কিছু আমরা পাবো না। সুতরাং দয়া করে আপনারা সমস্ত ধ্বংসযজ্ঞ, সমস্ত অরাজকতা, সমস্ত সংঘর্ষ থেকে বিরত হন এবং ইনশাআল্লাহ আমরা সবাই মিলে একটা সুন্দর ভবিষ্যতের দিকে আমরা অগ্রসর হব। প্রতিটা হত্যার বিচার করা হবে, প্রতিটা অন্যায়ের বিচার হবে। আমরা আজকে সুন্দরভাবে কথা বলেছি। সমস্ত দলের প্রধান দলের নেতারা এখানে উপস্থিত ছিলেন। আমি ওনাদের ইনভাইট করেছিলাম এখানে। ওনারা ভেরি নাইস অফ দেম যে ওনারা এসেছেন, অ্যান্ড আমরা একটা সুন্দর আলোচনা করেছি এবং এই আলোচনাটা ফলপ্রসূ হবে বলে আমি মনে করছি এবং আমরা একটা সুন্দর একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা দেশ পরিচালনা করব। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন এবং এখন একটা ইন্টারিম গভর্নমেন্ট ফর্ম করে আমরা আমাদের কার্যক্রম পরিচালনা করব। আপনারা একটু ধৈর্য ধরেন, আমাদেরকে কিছু সময় দেন। ইনশাআল্লাহ আমরা সবাই মিলে সমস্ত সমস্যার সমাধান করতে সক্ষম হব। আপনারা আর এই সংঘাতের পথে যাবেন না এবং শান্তি শৃঙ্খলার পথে ফেরত চলে আসেন। আমাদের দেশের অনেক ক্ষতি হচ্ছে, অর্থ সম্পদের ক্ষতি হচ্ছে, জানের লোকজন মারা যাচ্ছে। তো এগুলো থেকে আপনারা বিরত হন এবং আমাদের সাহায্য করেন। আমি সমস্ত দায়িত্ব নিচ্ছি, আপনারা আমাকে সাহায্য করেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফিজ। সেনাপ্রধানের এই ভাষণটির পর দেশের মানুষ একটি আশায় বুক বেঁধেছিল। জুলাই মাসে যে হত্যাযজ্ঞগুলো হচ্ছে এবং আগস্টের শুরুর দিকে যে হত্যাকাণ্ডগুলো সংঘটিত হচ্ছে এবং দেশের সম্পদ যেভাবে বিনষ্ট করা হচ্ছে, এগুলো হয়তো এখন বন্ধ হবে। কিন্তু হলো তার বিপরীতটা। সেনাপ্রধানের এই ভাষণের পরপরই সারা দেশে একযোগে অরাজকতা ছড়িয়ে পড়ল। আওয়ামী লীগ নেতা কর্মী এবং সমর্থকদের বাড়িতে যেমন লুটতরাজ চলল, সেই সাথে সরকারি থানাগুলো সব জ্বালিয়ে দেওয়া হলো, পুলিশকে হত্যা করা হলো, পুলিশের অস্ত্রগুলো সব লুট করে নেওয়া হলো এবং এই নৃশংসতা চলল ৩ দিন যাবৎ।
সেনাবাহিনী এবং সেনাপ্রধান চুপ করে বসে থাকে। পরবর্তীতে 8ই আগস্ট ফ্রান্স থেকে ডক্টর মোহাম্মদ ইউনূস আসার পর তিনি সরকার গঠন করলেন। দেখুন, এই যে যে ঘটনাগুলো সংঘটিত হলো এবং শেখ হাসিনা সরকারের পতন হলো, এর পিছনে যেমন মার্কিন ডিপ স্টেট ভূমিকা রেখেছিল এবং তাদের সহযোগী হিসাবে ডক্টর মোহাম্মদ ইউনূস ভূমিকা রেখেছিল, অপরদিকে আরেকটি পক্ষ কিন্তু সম্মিলিতভাবে তাদের সাথে মিলে কাজ করছিল এবং সেটা ছিল পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই এবং তাদের এই দেশীয় এজেন্ট। যখন ডক্টর ওয়াকারুজ্জামান জাতির উদ্দেশ্যে ভাষণ দেন, তিনি বলেন যে রাজনৈতিক অনেকগুলো পক্ষের সাথে তার আলাপ আলোচনা হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে তার কথা হয়েছে। যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন ছুড়ে দেয় কাদের কাদের সাথে আপনাদের কথা হয়েছে, তখন প্রথমেই যে নামটি ওয়াকারুজ্জামান নেন সেই নামটি হচ্ছে আমিরে জামাতের সাথে তার কথা হয়েছে। আমিরে জামাত শব্দটি কারা ব্যবহার করে এ সম্পর্কে আপনাদের হয়তো একটু হলেও ধারণা আছে। পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই তাদের বাংলাদেশের কার্যক্রমগুলো জামাতের উপর নির্ভর হয়ে অনেকটা চালনা করে। যখন ছাত্র প্রতিনিধিরা ডক্টর মোহাম্মদ ইউনূসের নাম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসাবে সাজেস্ট করলো, তখন কিন্তু ডক্টর ওয়াকারুজ্জামান এখানে বাধা হয়ে দাঁড়িয়েছিলেন বা বাদ সেধেছিলেন। কারণ ডক্টর ওয়াকারুজ্জামান জানতো যে ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো ব্যক্তি যদি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নিয়ে ফেলে, সেক্ষেত্রে তার যে গুপ্ত এজেন্ডা সেটা বাস্তবায়ন করা সম্ভব হবে না। দেখুন, পলাশীর প্রান্তরে যেমন মীর জাফর আলী খান বিশ্বাসঘাতকতা করেছিল, তেমনইভাবে আজকের প্রেক্ষাপটে, এই বাংলাদেশের প্রেক্ষাপটে মীর জাফর আলী খান আর কেউ নয়, তিনি ছিলেন ওয়াকারুজ্জামান। যখন সেনাপ্রধান স্পষ্টভাবে বুঝতে পেরেছিলেন যে তার একক সিদ্ধান্তে বা একক প্রচেষ্টায় কোনো সরকার গঠন করা সম্ভব নয়, তখন তিনি হাল ছেড়ে দেন। হাল ছেড়ে দেন মানে এটা নয় যে তিনি পুরো দায় দায়িত্ব ছেড়ে দিয়েছিলেন। তিনি দেশের স্থিতিশীলতা ধরে রাখার জন্য এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য যে কার্যক্রমগুলো করার প্রতিশ্রুতি জনগণকে দিয়েছিলেন, সেটা তিনি করা থেকে বিরত থাকেন। তিনি চেয়েছিলেন এমন একটি ভঙ্গুর সরকার হবে এবং ভঙ্গুর অবস্থা দেশের মাঝে তৈরি হবে, যার ফলে সরকারটি হবে ব্যর্থ এবং দেশের জনগণই সেনাবাহিনীর হাতে ক্ষমতা তুলে দিতে বাধ্য হবে। তিনি যদিও বারবার বলে থাকেন যে তার ক্ষমতার প্রতি কোনো মোহ নাই, ক্ষমতার প্রতি লোভ নাই, কিন্তু প্রথম দিন থেকেই তার একটি টার্গেট ছিল এদেশের ক্ষমতা। এজন্যই তিনি ভাষণে বলেছিলেন যে আজ থেকে দেশের সব দায় দায়িত্ব তিনি নিজের কাঁধে তুলে নিলেন। কিন্তু যখন রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে আলাপচারিতা এবং ছাত্রদের সাথে আলোচনায় তিনি বুঝতে পারলেন যে তার একক কোনো সিদ্ধান্তে সরকার গঠন করা সম্ভব হবে না, তখন তিনি গাছাড়া একটা ভাব দেখান। তিনি চেয়েছিলেন তার মনোনীত এমন কোনো ব্যক্তিকে ক্ষমতায় বসাতে যার সাপোর্ট থাকবে পাকিস্তানের প্রতি, যার আনুগত্য থাকবে পাকিস্তানের। কিন্তু ঘটে তার উল্টোটা। ডিপ স্টেটের মদতপুষ্ট ব্যক্তি সরকার গঠন করে ছাত্রদের মাধ্যমে এবং এই সরকারকে অসহযোগিতা মাধ্যমে ব্যর্থ প্রমাণ করার জন্য বারবার চেষ্টা করে ডক্টর ওয়াকারুজ্জামান। ডক্টর ওয়াকারুজ্জামান তার বাহিনীর বিচারিক ক্ষমতা পাওয়ার পরেও আজ পর্যন্ত কোথাও তারা বিচারিক ক্ষমতা কিন্তু প্রয়োগ করে নাই। ডক্টর ওয়াকারুজ্জামান শুরু থেকেই একটি দেশের এজেন্ট হিসাবে এদেশে সরকার পতনে ভূমিকায় কাজ করে যাচ্ছেন। তিনি গত বছরের 4ই আগস্ট গণভবন যখন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার মন্ত্রী পরিষদের সদস্যদের আশ্বস্ত করেছিলেন যে তিনি থাকা অবস্থায় একটি পাখিও গণভবনে ঢুকতে পারবে না, অন্যদিকে গণভবন হতে তিনি বের হওয়ার পরপরই বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলে এলাহীকে টেলিফোন করে আমন্ত্রণ জানান তার এখানে এবং তিনি রাজনৈতিক দলের নেতাদের সাথে বা শেখ হাসিনা বিরোধী রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে তাকে যোগাযোগ করার দায় দায়িত্ব দিয়ে দেন।
এই সেনাপ্রধান, এই ব্যক্তি যিনি শেখ হাসিনা যখন প্রধানমন্ত্রী, সেই প্রধানমন্ত্রী থাকা অবস্থায় বিরোধী দলীয় বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতাদের সাথে গোপন বৈঠক করে এবং পরবর্তী সরকারে তাদের ভূমিকা কি হবে এবং কিভাবে প্রেশারাইজ করবে শেখ হাসিনা সরকারের কে বা শেখ হাসিনাকে, যাতে তিনি পদত্যাগে বাধ্য হন। এই সেনাপ্রধান সেই ব্যক্তি যিনি মিথ্যাচার করেছিলেন গত বছরের 5ই আগস্ট, যে প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন, যার কোনো প্রমাণপত্র বা পদত্যাগপত্র এখনো তিনি দেখাতে সক্ষম হন নাই। তাহলে এখন সেনাপ্রধানের উদ্দেশ্য, সেনাপ্রধানের উদ্দেশ্য একটাই, সেনাপ্রধানের উদ্দেশ্য এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল। ডিপ স্টেটের গ্রিন সিগন্যালের কারণে তিনি দেশের রাষ্ট্র ক্ষমতা দখল করতে পারছেন। যখন তিনি গ্রিন সিগন্যাল পাবেন, তিনি এদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করবেন এবং রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পরবর্তী সময়ে তিনি তার বিদেশি প্রভু পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআই হয়ে কাজ করা শুরু করেন। দেখুন, গত বছরের যে 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে বা পতন সংঘটিত হয়, এটি কোনো একক দল বা একক রাষ্ট্রের প্রচেষ্টায় হয় নাই। এটা ছিল কয়েকটি বিদেশি রাষ্ট্র এবং এদেশে তাদের মদতপুষ্ট রাজনৈতিক দলগুলোর সম্মিলিত ষড়যন্ত্রের ফসল। এবং এই যে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর নেতারা মাঝে মাঝে বলেন যে তারা হাটে হাড়ি ভেঙে দেবে, থুলের বিড়াল বের করে দিবে, এগুলো আসলে তাদের যে গোপন ষড়যন্ত্র এবং গোপন ষড়যন্ত্রের মাধ্যমে তারা যে কার্যকলাপগুলো করেছে সেগুলোর কথাই তারা বলে থাকে। যে এরা তো একে অপরের দোষ ত্রুটি জানে, যে কে কোথায় কি করছে, কে কিভাবে ষড়যন্ত্র করে সরকারকে পতন ঘটিয়েছে, রাষ্ট্রের মর্যাদার হানি হয়, রাষ্ট্রের শাসন ব্যবস্থার হানি হয়, এমন কার্যকলাপগুলো কিভাবে ষড়যন্ত্রের মাধ্যমে করেছে, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে করেছে, এগুলো তারা জানে। এজন্যই তারা মাঝে মাঝে বলে যে একে অপরের হাড়ি ভেঙে দিবে, তুলে দিবে, এসব বিষয়ে আলাপচারিতা করে। দেখুন, পলাশীর প্রান্তরে যেমন মীর জাফর আলী খানের প্রত্যক্ষ সহযোগিতা ছাড়া ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি নবাবকে হারাতে পারতো না, তেমনি এই 2024-এর বাংলাদেশে ডক্টর ওয়াকারুজ্জামানের প্রত্যক্ষ সহায়তা ও আশ্বাস ছাড়া বিদেশি রাষ্ট্র এবং বিরোধী রাজনৈতিক দলগুলো শেখ হাসিনা সরকারের পতন ঘটাতে সক্ষম হতেন না। তো যেটা বলা যায়, পলাশীর ওয়াকারুজ্জামান আর বাংলাদেশের ওয়াকারুজ্জামান একই সূত্রে গাঁথা। পলাশী থেকে বাংলাদেশ, মির্জাপুর থেকে ওয়াকার। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আল্লাহ হাফিজ।